কার্যক্রম বন্ধে এখনো নোটিশ পায়নি সিটিসেল। দ্রুত বকেয়া পরিশোধের কথা জানালো প্রতিষ্ঠানটি। সাড়া না পেয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলছে বিটিআরসি। এবার বর্ষা মৌসুমে অপরিকল্পিত খনন ও কাজের ধীর গতিতে চরম ভোগান্তিতে নগরবাসী। জবাবদিহিতা বিড়ম্বনা কমাবে মত নগরবিদদের। নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের অভ্যন্তরে বছরের 9 মাসে জলাবদ্ধতা। ছোট বড় খালের দখল বাণিজ্য এ দুর্ভোগ অভিযোগ স্থানীয়দের। এবং বন্যার পর এবার ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনের শিকার গাইবান্ধার বানভাসী মানুষ। আশ্রয়হীন শত শত পরিবার। কাজ শুরু করতে নির্দেশের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা এখন পর্যন্ত সকাল থেকে যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান তিনটি সূচক রয়েছে তিনটি সূচকই কিন্তু আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করছি। অর্থাৎ লেনদেন শুরু থেকেই তিনটি সূচকই এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসই এক্স ইন্ডেক্স অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান সূচক সেই সূচকটি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 6.72 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 4584 পয়েন্ট। আমরা যদি দেখি ডিএসই সরিয়াভিত্তিক যে সূচক রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী প্রবণতা এখানে 3.47 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1126 পয়েন্টে। একই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি বাছাই সূচক অর্থাৎ ডিএসই 30 ইন্ডেক্স এখানে 5.84 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1801 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হওয়ার টাকার অঙ্কে যদি আমি দেখি তাহলে 50 কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে এবং এর মধ্যে দর বেড়েছে 105টি প্রতিষ্ঠানের এবং দর কমেছে 65টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি 55টি প্রতিষ্ঠানের শেয়ারের। আমরা যদি এখন পর্যন্ত গ্রাফিক্যাল চিত্রে দেখে নিই তাহলে প্রধান যে সূচক ডিএসই এক্স ইন্ডেক্সের আমরা চিত্র দেখতে পাচ্ছি শুরুতেই অর্থাৎ 10:30 লেনদেন শুরু হওয়ার মুহূর্তে কিন্তু একটি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হয়েছে এবং সেটি কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু আবার সেই মিশ্র আকার ধারণ করেছে। অর্থাৎ কিছুটা নিম্নমুখী এবং কিছুটা ঊর্ধ্বমুখী দুটো ধারার মধ্য দিয়ে কিন্তু গেল প্রায় আধা ঘন্টার শেয়ারের লেনদেন আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তো আমরা যদি টপ 20 শেয়ারের তালিকা দেখে নিই অর্থাৎ দর বাড়ার তালিকার প্রধান যে 20টি কোম্পানি রয়েছে সেই 20টি কোম্পানির টপ 20 তালিকায় প্রথমে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে প্রতিষ্ঠানটি সেটা হলো এখানে যে টপ 20 শেয়ারের তালিকা সেখানে লাফার্জ সুরমা সিমেন্ট রয়েছে টপ 20 এক নম্বরে। প্রতিষ্ঠানটি সর্বশেষ লেনদেন হচ্ছে 78 টাকা 20 পয়সা এবং সর্বোচ্চ দর 79 টাকায় লেনদেন হচ্ছে, যদিও প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত 76 টাকা 50 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার 2 নম্বরে অবস্থান করছে তিতাস গ্যাস। এই প্রতিষ্ঠানটি 52 টাকা 60 পয়সায় সর্বনিম্ন লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 52 টাকা 90 পয়সা এবং 51 টাকা 80 পয়সায় প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি। তালিকার 3 নম্বরে অবস্থান করছে সিবিও পেট্রো রিফাইনারি লিমিটেড। এই প্রতিষ্ঠানটি 254 টাকা 50 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 256 টাকায় সর্বোচ্চ দর, যদিও প্রতিষ্ঠানটি 238 টাকা 80 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিএসসি রয়েছে। প্রতিষ্ঠানটি 430 টাকা 40 পয়সা সর্বশেষ দর নিয়ে। আমরা এই প্রতিষ্ঠানটির 431 টাকা পর্যন্ত এখন পর্যন্ত সর্বোচ্চ দরের তালিকা দেখতে পাচ্ছি, যদিও প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে 416 টাকায়। এই প্রতিষ্ঠানটি গতকাল 421 টাকা 50 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে। তালিকার 5 নম্বরে দেখতে পাচ্ছি বেক্সিম ফার্মার। প্রতিষ্ঠানটি 87 টাকা 30 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 27 টাকা 80 পয়সায় প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে, যদিও প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 86 টাকা 80 পয়সায় লেনদেন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিএসসিসিএল রয়েছে তালিকার 6 নম্বরে। প্রতিষ্ঠানটি 114 টাকা 50 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 116 টাকা 10 পয়সায় সর্বোচ্চ দর এবং 113 টাকা 80 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। ন্যাশনাল টিউবস রয়েছে তালিকার 7 নম্বরে 112 টাকা 20 পয়সা দর নিয়ে। এই প্রতিষ্ঠানটি 113 টাকা 80 পয়সা এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ দরে দেখতে পাচ্ছি। এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে 113 টাকা 80 পয়সায়। আমরা যদি তালিকার 8 নম্বরে দেখি তাহলে দেখতে পাচ্ছি কাশিম ড্রাইসেল রয়েছে। এই প্রতিষ্ঠানটি 85 টাকা দর নিয়ে এবং 85 টাকা 30 পয়সায় সর্বোচ্চ দর এবং 83 টাকা 60 পয়সায় সর্বনিম্ন দর অবস্থান করছে এখন পর্যন্ত।
আমরা যদি দেখি তালিকার 10 নম্বরে রয়েছে এমজিএল বিডি, প্রতিষ্ঠানটি 108 টাকায় সর্বশেষ লেনদেন এবং 108 টাকা 80 পয়সায় সর্বোচ্চ দর, 107 টাকা 60 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। আমরা যদি তালিকার 11 নম্বরে দেখি তাহলে দেখতে পাচ্ছি ই কেবলস রয়েছে, এই প্রতিষ্ঠানটি 184 টাকা 70 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 185 টাকা সর্বোচ্চ দর এবং 179 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দর এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হচ্ছে। যদিও প্রতিষ্ঠানটি গতকাল লেনদেন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানটির গতকাল লেনদেন পরিস্থিতি ছিল 177 টাকা 70 পয়সায়। অ্যাটলাস ব্যাংক এই প্রতিষ্ঠানটি রয়েছে 12 নম্বরে, এটি এখন পর্যন্ত লেনদেন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি 126 টাকায় সর্বশেষ লেনদেন এবং 126 টাকায় একই অবস্থান করছে এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দর। যদিও এখন পর্যন্ত 4 টাকা কম, অর্থাৎ 122 টাকায় কিন্তু সর্বনিম্ন দরে এই প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে এবং গতকালকে 122 টাকা 50 পয়সায় লেনদেন হয়েছিল। একমি ল্যাব রয়েছে তালিকার 13 নম্বরে, এই প্রতিষ্ঠানটি 112 টাকা 40 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 113 টাকা 40 পয়সায় সর্বোচ্চ দর, 112 টাকা 40 পয়সায় সর্বনিম্ন দর। যদিও প্রতিষ্ঠানটি গতকাল 112 টাকা 90 পয়সায় লেনদেন হয়েছিল। তালিকার আমরা দেখতে পাচ্ছি 13 নম্বরের অবস্থানটা জানিয়ে দিয়েছি আপনাদেরকে। তালিকার 14 নম্বরে রয়েছে জেমিনসি, এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত 1320 টাকায় সর্বোচ্চ দর এবং 1333 টাকা 60 পয়সায় সর্বোচ্চ এবং 1285 টাকায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। যদিও প্রতিষ্ঠানটি গতকাল 1255 টাকা 20 পয়সায় লেনদেন হয়েছিল, সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি আজকের কিন্তু এই প্রতিষ্ঠানটির দর অনেকটাই বেড়েছে, অর্থাৎ গতকালকে সর্বশেষ লেনদেন অনুযায়ী আজকের কিন্তু প্রতিষ্ঠানটি বেশ দর বেড়েছে। আমরা যদি দেখি নর্দার্ন রয়েছে তালিকার 13 নম্বরে, প্রতিষ্ঠানটি 339 টাকায় সর্বশেষ লেনদেন এবং 341 টাকা 80 পয়সায় সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে। যদিও প্রতিষ্ঠানটির সর্বনিম্ন দর আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 320 টাকা 20 পয়সায়। এই প্রতিষ্ঠানটি গতকাল লেনদেন হয়েছিল 321 টাকা 60 পয়সায়। রংপুর ফাউন্ডারি রয়েছে তালিকার 16 নম্বরে, এই প্রতিষ্ঠানটি 111 টাকা 10 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 112 টাকায় সর্বোচ্চ দর। যদিও প্রতিষ্ঠানটি 109 টাকায় 80 পয়সায় সর্বনিম্ন দর এখন পর্যন্ত লেনদেন হচ্ছে এবং গতকালকের এই প্রতিষ্ঠানটির লেনদেন আমরা দেখতে পেয়েছি 109 টাকা, অর্থাৎ গতকালের তুলনায় কিন্তু এই প্রতিষ্ঠানটি তার দর বেড়েছে, অর্থাৎ গতকালের সর্বশেষ লেনদেন অনুযায়ী আজকের কিন্তু সর্বনিম্ন দরও অনেকটাই সেই সীমা ছাড়িয়ে গিয়েছে। আমরা যদি দেখি তালিকার 18 নম্বরে রয়েছে পাওয়ার গ্রিড, এই প্রতিষ্ঠানটি 59 টাকায় সর্বশেষ লেনদেন এবং 59 টাকা 20 পয়সা আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর এবং 58 টাকা 70 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। যদিও প্রতিষ্ঠানটি গতকাল 58 টাকায় 70 পয়সায় লেনদেন হয়েছে, অর্থাৎ গতকালের সর্বশেষ লেনদেন কিন্তু আজকের সর্বনিম্ন সীমা একই রয়েছে, অর্থাৎ গতকালের সঙ্গে আজকের একটি সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। যদিও সর্বোচ্চ দর কিন্তু গতকালের সীমাটা ছাড়িয়ে গিয়েছে। বিএসআরএম লিমিটেড রয়েছে তালিকার 19 নম্বরে, প্রতিষ্ঠানটি 161 টাকা 10 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং তালিকার 19 নম্বরে অবস্থান করছে এই প্রতিষ্ঠানটি। সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 162 টাকা এবং সর্বনিম্ন দর 159 টাকা 80 পয়সা। যদিও প্রতিষ্ঠানটি 159 টাকা 10 পয়সা আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দরে প্রতিষ্ঠানটি লেনদেন হয়েছে এবং গতকাল এই প্রতিষ্ঠানটির আমরা দর দেখতে পেয়েছি কিন্তু 159 টাকা 10 পয়সায়। তালিকার সর্বশেষ অবস্থান অর্থাৎ অলটেক্সট রয়েছে তালিকার 20 নম্বরে, প্রতিষ্ঠানটি 19 টাকা 50 পয়সা দর নিয়ে এবং সর্বোচ্চ দর 20 টাকা এবং সর্বনিম্ন দর 19 টাকা 50 পয়সা নিয়ে তালিকার সর্বশেষ অর্থাৎ 20 নম্বরে অবস্থান করছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের এখন পর্যন্ত আমার হাতে থাকা লেনদেন পরিস্থিতি ছিল এমনটাই। চলে যাচ্ছি পরের খবরে। কার্যক্রম বন্ধে বিটিআরসি থেকে এখনো কোনো নোটিশ পায়নি বেসরকারি মোবাইল কোম্পানি সিটিসেল কর্তৃপক্ষ, তবে খুব দ্রুতই তাদের বকেয়া পুরো অর্থই পরিশোধ করা হবে। আর নতুন বিনিয়োগের বিষয়ে একটি মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে বলে জানিয়েছে সিটিসেল কর্তৃপক্ষ। অন্যদিকে বিটিআরসি বলছে বারবার অনুরোধ করার পরেও সিটিসেল কর্তৃপক্ষ সাড়া না দেয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত দেখুন আমার করা একটি রিপোর্টে। বিশ্বে সেলুলার বা মোবাইল ফোনের যাত্রা শুরু হয় 70-এর দশকে আর বাণিজ্যিকভাবে তা চালু হয় 1983 সাল থেকে। তবে বাংলাদেশে এই প্রযুক্তির পথ চলা সিটিসেলের হাত ধরে 1989-এ। পরবর্তীতে রাষ্ট্রায়ত্ত টেলিটক সহ আরো 4টি মোবাইল অপারেটরকে বাংলাদেশে মোবাইল সেবার লাইসেন্স প্রদান করা হয়। শুরুতে গ্রাহকদের কাছে জনপ্রিয় হলেও সিডিএমএ প্রযুক্তির কারণে ধীরে ধীরে গ্রাহক হারাতে থাকে দেশের প্রথম মোবাইল সেবা প্রদানকারী এই অপারেটরটি, যার গ্রাহক সংখ্যা বর্তমানে 7 লাখ। এখনো নেটওয়ার্কের বাইরে যেতে পারিনি। নানা সমস্যায় গেল 3 বছরে বিটিআরসির বিভিন্ন ফি এবং রাজস্ব বোর্ডের ভ্যাট বাবদ কোম্পানিটির বর্তমান বকেয়া দাঁড়িয়েছে 477 কোটি 51 লাখ টাকা।
এই অবস্থায় গেল সপ্তাহে সিটিসেলের কার্যক্রম বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উল্লেখ করে গ্রাহকদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য চলতি মাসের 16 তারিখ পর্যন্ত সময় দিয়ে নোটিশ দেয় বিটিআরসি। যে সমস্ত অপারেটরদের টাকা পয়সা বাকি থাকে তাদেরকে আমরা ওই টাকা পয়সা দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করি। তো বারংবার অনুরোধ করার পরে যখন জিনিসটার সমাধান হয় না তখন আমাদেরকে একটা ড্রাস্টিক স্টেপ নিতে হয়। এটা সেই ধারাবাহিকতায় সিটিসেলের বিরুদ্ধে আমরা একটা পদক্ষেপ নিতে যাচ্ছি। তবে সিটিসেল বন্ধ করে দেওয়ার বিষয়ে বিটিআরসি কোনো সিদ্ধান্ত নেয়নি বলে তাদের আশ্বস্ত করা হয়েছে, এমনটা জানিয়েছে সিটিসেল কর্তৃপক্ষ। আমরা বিটিআরসির সাথে যোগাযোগ করেছি এবং সেখানে আমরা আশ্বস্ত হয়েছি যে বিটিআরসির কোনো সিদ্ধান্ত অ্যাজ হয়নি যে সিটিসেলকে তারা বন্ধ করে দেবে। আমরা নতুন বিনিয়োগকারী আসা মাত্রই যে বকেয়াটা আছে সেটা দেওয়া হবে। আমাদেরকে কোনো বন্ধের নোটিশ এখন পর্যন্ত দেয়নি। আমাদের রাজস্ব যথেষ্ট নয় যেখান থেকে এটা বিটিআরসিকে আমরা দিতে পারি। বর্তমানে এই প্রতিষ্ঠানটির 44.54% মালিকানা সিঙ্গাপুর ভিত্তিক সিংটেল এশিয়া প্যাসিফিক ইনভেস্টমেন্ট নামের একটি প্রতিষ্ঠানের, 17.51% ফার ইস্ট টেলিকমের এবং বিএনপির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের প্যাসিফিক মোটরস লিমিটেডের রয়েছে 37.95% মালিকানা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। উন্নত রাস্তাঘাট, পরিচ্ছন্ন নর্দমা ব্যবস্থা ও নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সেবা পৌঁছে দিতে রাজধানীতে বছর জুড়ে চলে সড়ক খোঁড়াখুঁড়ি। তবে এবার বর্ষা মৌসুমে অপরিকল্পিত খনন ও ধীরগতির কাজের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। সমন্বিত উন্নয়ন কার্যক্রম ও ঠিকাদার প্রতিষ্ঠানসমূহের কাজের জবাবদিহিতা নিশ্চিত করলে নাগরিক বিড়ম্বনা কমানো সম্ভব বহুলাংশে, বলছেন নগরবিদরা। কামাল হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রাশেদ বাপ্পি। প্রথম দেখায় যে কেউ একে যুদ্ধ বিধ্বস্ত কোনো নগরীর ছবি বলে ভাবতে পারেন। রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ার এই সড়কটি কেটে দীর্ঘদিন ধরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের কাজ করছে সিটি কর্পোরেশন। বিশৃঙ্খলভাবে মাটির স্তূপ ও নর্দমার পাইপ ফেলে রাখায় এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটি হয়ে আছে চলাচলের অযোগ্য। ঘটছে নানা দুর্ঘটনা। রাস্তা তো মনে করেন বুমিং করলেও একটু ভালো থাকে, এটা তো তার চেয়ে খারাপ। শুধু আপনার উপর দিয়ে ঢালাই দেয়, যার জন্য 2 মাস পর পর আমাদের রাস্তা নষ্ট হয়ে যায়। পানির লাইন, গ্যাস লাইন, এগুলো সব ওনারা সয়েল লাইন করতে যায় বিচ্ছিন্ন করে ফেলছে। মাটি কেটে সেই এলোপাতারি দোকানের সামনে ফেলে রাখছে, বাসার সামনে ফেলেছে। মানুষ বেরোতে পারছে না, স্কুলে কলেজে বাচ্চারা বাইরে যেতে পারতেছে না। প্রায় 4 মাস ধরে বনানীর 11 নম্বর সড়কের দুই পাশের ড্রেনের সংস্কার চললেও এখনো বাকি অর্ধেকের বেশি কাজ। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের বেশ কিছু সড়কেই চলছে এমন খোঁড়াখুঁড়ি। বর্ষা মৌসুমে যা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এসব এলাকার বাসিন্দাদের। রাস্তা মনে হয় কাটছে, মনে হয় আমার কাস্টমার আসতে পারতেছে না। কাজ এত স্লো করতেছে, মানে আমাদের একবারে সেল কমে গেছে। ঠিকাদার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম কঠোরভাবে তদারক করায় এবার অন্যান্য সময়ের চেয়ে ভোগান্তি কম হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে বর্ষা মৌসুম বাদে নির্দিষ্ট সময়ে পরিকল্পিতভাবে উন্নয়ন কাজ করার পরামর্শ নগরবিদদের। জনদুর্ভোগকে মাথায় রেখে পরিকল্পনাগুলোকে একীভূত করে যদি একটা শৃঙ্খলিত সমন্বিত কার্যক্রমে রাস্তা খোঁড়াখুঁড়ি করা হতো, মারাত্মক বিপজ্জনক অবস্থা এবং যানজট তা থেকে মুক্তি পাওয়ার সুযোগ আমরা তৈরি করতে পারতাম। ঠিকাদারদের ক্ষেত্রে আমরা একেবারেই কতগুলো বিষয়ে জিরো টলারেন্স আমরা নিয়েছি। যে টাইম শিডিউলটা আছে সেই টাইম শিডিউলের মধ্যে কাজ করতে হবে। রাজধানীতে উন্নয়নের এমন বিড়ম্বনার জন্য সেবা সংস্থাগুলোর কাজের সমন্বয়হীনতাকেই দায়ী করছেন নগরবিদরা। উন্নয়ন যেন ভোগান্তির কারণ না হয় সে বিষয়টি নিশ্চিত করতে সেবা সংস্থাগুলো আরো মনোযোগী হবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এ সময় বাণিজ্য আরো থাকছে। পর্যটন নগরী সিলেটকে আকর্ষণীয় এবং পরিচ্ছন্ন রাখতে নানা উদ্যোগ হাতে নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বসানো হচ্ছে ডাস্টবিন। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের অভ্যন্তরে বছরের 9 মাস এলাকাবাসীকে জলাবদ্ধতায় বন্দী থাকতে হয়। প্রভাবশালীরা ছোট বড় খালগুলো দখল করে ভরাট করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অবশ্য স্থায়ীভাবে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছোট ছোট শিশুরা হাঁটু পানি ভেঙে স্কুলে যাচ্ছে। শ্রমজীবী মানুষ পানির মধ্যে ঠেলছে রিকশা ও ভ্যান গাড়ি।
কারো বসত রান্নাঘরে, আবার কারো বাড়ির আঙিনা ভাসছে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে। এতে পেটের পীড়া ও চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিএনডি বাঁধের অভ্যন্তরে ফতুল্লা, কুতুবপুর, লালপুর, ইসদাইর ও লালখাঁ এলাকায় এ অবস্থা। প্রভাবশালীরা ছোট বড় সব খাল দখল করে ভরাট করায় পানি নিষ্কাশন হতে না পেরে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আধা ঘন্টা বৃষ্টি হইলেই পুরা বাড়িঘর তলায় যায়। দুর্গন্ধ পানি, অনেক ময়লা লাগে, আমগো দোকানপাট সব বন্ধ হয়েছে। খাইতে পারতেছি না, ঠিক মতন শুইতে পারতেছি না, কাজেও যেতে পারছি না। গায়ে পেশায় ভরে গেছে, বুঝছেন, অসুখ বিসুখ ডায়রিয়া হইতেছে। ড্রেনের ময়লা দিয়ে আসে, এই ময়লার পানি দিয়ে গোসল করতে হয়, খাইতে হয়, থাকতে হয়, বাচ্চাকে নিয়ে স্কুলে যাইতে পারি না। সমস্যা সমাধানে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এ জনপ্রতিনিধি। আমাদের এই পানি নিষ্কাশনের যে খালগুলো ছিল, সমস্ত খালগুলো কিন্তু এখন মানুষের দখলে চলে এসেছে, বিশেষ করে শিল্পপতিদের দখলে। ডাইঙ্গের যে ডাস্টগুলা এই খালের মধ্যে ফেলায়, এক সপ্তাহে দেখা গেছে আপনার কয়েক টন পলিথিন জমে যায় ইয়ার মধ্যে, আমাদের খালের মধ্যে। পানি উন্নয়ন বোর্ড প্রতি বছর একটু কাজ করে, লোক যখন কিছু কাজ করে, তাদের এই কাজ কোনো কাজই আসে না আমাদের। অবশ্য সমস্যা সমাধানে পানি নিষ্কাশনে আরো 37টি পাম্প বসানোর উদ্যোগের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। চিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসন কল্পে এখানে বসবে 60টা। আদমজীনগরে একটা নতুন পাম্প স্টেশন হবে, সেখানে বসবে 6টা। ফতুল্লাতে একটা পাম্পিং প্লান্ট হবে, সেখানে বসবে 12টা। আর পাগলাতে 10টা পাম্প বসবে ছোট সাইজের, শ্যামপুরে বসবে 2টা। নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের অভ্যন্তরে 3 লক্ষাধিক মানুষ জলাবদ্ধতার কবলে রয়েছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বানের জল নেমে গেছে, তবে নদী ভাঙনে এবার চোখের জল ফেলতে হচ্ছে গাইবান্ধার বানভাসী মানুষকে। ব্রহ্মপুত্রের ভাঙন তীব্র আকার ধারণ করায় আশ্রয়হীন হয়ে পড়েছে শত শত পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, বারবার কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ওপর মহলের নির্দেশ পেলেই কাজ শুরু হবে। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। এই বেদনা স্বজন হারানোর নয়, ভাঙতে ভাঙতে প্রায় ঘরের কোণে চলে এসেছে ব্রহ্মপুত্র নদ। তাই ছোট্ট এই শিশুটির মতোই ডুকরে কাঁদছে আসিয়া বেগমের পুরো পরিবার। কঠিন বাস্তবতার মুখোমুখি এই পরিবারটির সামনে এখন নানা প্রশ্ন। কোথায় যাবেন, খাবেন কি, থাকবেনই বা কোথায়? আসিয়ার পরিবারের মতোই ব্রহ্মপুত্রের আগ্রাসন থেকে নিজেদের বাড়িঘর সরাতে ব্যস্ত কামারজানি গোঘাট গ্রামের মানুষগুলো এখন একই প্রশ্নের মুখোমুখি। কোনোটাই থাকানোর আশ্রয় নাই। এখন আমার বাবা আমার খুব কষ্ট, ঘর দুয়ার ভাসি যেতেছে। আমার ঘরে এখন যাই জিনিস কই থই, কোথায় থই, আমার ঘরে কেউ নাই তো। গ্রামের পর গ্রাম গিলেছে, দিনের পর দিন বড় হয়েছে ব্রহ্মপুত্র নদের পরিসর। দফায় দফায় ভাঙনের কবলে পড়ে আটোসাটো হয়েছে মানুষের আবাসন। তারপরও যাদের ভাঙন ঠেকানোর কথা তারা নির্বিকার। প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, তারপরে মন্দির আছে, এখানে অনেক কিছু আছে। কিন্তু আমাদের দরকার অতি তাড়াতাড়ি পানি উন্নয়ন বোর্ড জন্য কাজ করিয়ে এই এলাকাটা ঠেকায়। আমার মতো আর যেন কারো ভরসা দিতে ভাঙ্গা না লাগে, তাই আমি চাচ্ছি এখান থেকে যেন নদী ফিরে যায়। বারবার কর্তৃপক্ষ পরিদর্শন করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিকে থাকতে চাঁদার টাকায় বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন গ্রামবাসী। আর পানি উন্নয়ন বোর্ড ওপরের নির্দেশের অপেক্ষায়। মূলত এখানে যে ভাঙন, এখানে এমনি নর্মালি পাইলিং কিংবা ওই ছোট গানি ব্যাগ দিয়ে রক্ষা করা যাবে না। এখানে পার্মানেন্ট একটা কাজের প্রয়োজন। এই পার্মানেন্ট কাজের জন্য আমরা অলরেডি আমাদের টেকনিক্যাল টিম গঠন হয়ে গেছে। এখন আমাদের ডিজাইনটা চলে আসলে আমরা এটা ডিপিপি সাবমিট করব। গত এক সপ্তাহে শতাধিক পরিবারের ভিটেমাটি ব্রহ্মপুত্রে বিলীন হয়েছে, আর ভাঙনের মুখে পড়েছে প্রায় 1000 পরিবার। ব্রহ্মপুত্র নদের ভাঙনের মুখে এভাবে প্রায় প্রতিদিনই ভিটেমাটি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে এক একটি পরিবার। এলাকাবাসী জানে না আর কত পরিবার নিঃস্ব হলে পানি উন্নয়ন বোর্ডের ঘুম ভাঙবে, ভাঙন ঠেকবে, বাড়িঘর রক্ষা হবে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। চাঁদপুরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিশাল একটি অংশে ফাটল দেখা দিয়েছে। এতে ঝুঁকির মধ্যে পড়েছে জেলার অন্যতম এই সেচ প্রকল্পটি। অবস্থায় এই বাঁধের মোহনপুর এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলতে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, হঠাৎ করে পানি বেড়ে যাওয়ার কারণে বাঁধে ফাটল দেখা দেয়। পরে বিষয়টি প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানান তারা। বন্যার পানির তীব্র স্রোতের কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটিতে ফাটল দেখা দেয় বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে টানা 2 সপ্তাহ পর নামতে শুরু করেছে দেশের বিভিন্ন জেলার বন্যার পানি। তবে কিছু কিছু জায়গায় নিম্নাঞ্চল এখনো তলিয়ে আছে।
বন্যার পানিতে গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পাবনার দুগ্ধ খামারিরা। বেড়ে গেছে খড়, খৈল, ভুসি সহ সব রকম গোখাদ্যের দাম। কাঁচা ঘাসের অভাবে কমে গেছে গরুর দুধের উৎপাদন। পিরোজপুরের মঠবাড়িয়ার ভোলামারা, খেতাচিরা ও কচুবাড়িয়া এলাকার বেড়িবাঁধের 3টি পয়েন্টে ভাঙনে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। আর অবিরাম বৃষ্টিতে এখনো 3 থেকে 4 ফুট পানির নিচে তলিয়ে আছে ফসলি জমিসহ নিম্নাঞ্চল। পানিতে ভেসে গেছে কয়েকশো মাছের ঘের। পাকের ঘরটা সব তলায় গেছে, মানে পাকাতে খুবই কষ্ট হইতে আছে। মাছের ঘের গোড়াতে নিয়েছিল, কারণ এই মাছ এই বন্যার কারণে পানিতে সব ভাসে গেছে। পানি উঠে বন্যায় শাক সবজি ধান ফাট সব তলায় গেছে। পর্যটন নগরী সিলেটকে আরো আকর্ষণীয় এবং পরিচ্ছন্ন রাখতে সিলেট সিটি কর্পোরেশন নানা উদ্যোগ হাতে নিয়েছে। এর ধারাবাহিকতায় সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নগরীর প্রধান প্রধান সড়কে বসানো হয়েছে ডাস্টবিন। পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখতে এ ধরনের ডাস্টবিন বসানো হবে বলে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। মাজার ভিত্তিক পর্যটন নগরী সিলেটে পর্যটক সংখ্যা দিন দিন বাড়ছে। পর্যটকরা জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, পান্তুমাই সহ সিলেট অঞ্চলে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রথমে সিলেট নগরীতে অবস্থান করে থাকেন। তাই সিলেট নগরীর সড়কগুলোর আকর্ষণ বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন রাখতে প্রধান সড়কগুলোতে ঢাকা সিটি কর্পোরেশনের আদলে ডাস্টবিন বসানো হয়েছে। যেহেতু এটা একটি পর্যটন নগরী, অসংখ্য বাইরের মানুষ এখানে আসেন, তারা যাতে এই শহরটিকে সুন্দর দেখতে পান এবং একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার জন্য এবং পর্যটকদের সুবিধার জন্য আমরা এই বিনগুলো স্থাপন করছি। হঠাৎ করে এ ধরনের ডাস্টবিন ব্যবহারে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। না জানিয়া মানুষ করে কিন্তু দোকান ঝাড়ু দিয়া বাসা বাড়ির ময়লা রাস্তাঘাটে ফেলাই দেয়, কিন্তু মানুষের এগুলো সচেতন করতে হইব, সিটি কর্পোরেশনের তদারকি করতে হইব। অনেক মানুষ মানে ময়লা উপায় ফেলাই দিয়ে যায় গিয়ে আমগো যা ময়লা আছে সব মানে দোকানের ময়লা সব ডাস্টবিনে ফেলাইলো। ফুটপাতের যারা ব্যবসায়ী ওরাই কিন্তু এখানে আপনার গার্বেজগুলো মেনলি করে, তাই আমি মনে করি ওদেরকে আগে আপনার রিহেবিলিট করতে হবে, করার পরে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে হবে যে এই ধরনের বিনগুলো যাতে মানুষ ইউজ করে। এই ডাস্টবিনগুলো ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিলেন এই নগরবিদ। আগে জনগণের মধ্যে ওই অভ্যাসটা তৈরি করতে হবে, তারপরে এটা সাকসেসফুল হবে। যদি মানুষ আগের মতোই বিহেভ করা শুরু করে তাইলে এটা খুব যে সাকসেসফুল হবে বলে আমার মনে হয় না। প্রথম দফায় নগরীর দরগাহে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণ, সিলেট প্রেস ক্লাব, জিন্দাবাজার, চৌহাট্টা, মীরাবাজার, নয়া সড়ক, শাহজালাল উপশহর এলাকায় 25টি ডাস্টবিন বসানো হয়েছে। শীঘ্রই অন্যান্য স্থানেও এই ধরনের ডাস্টবিন বসানো হবে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দর্শক, রাজধানীর কারণ বাজারে গ্যাসের দাম বৃদ্ধির উপর আজ থেকে শুরু হয়েছে গণশুনানি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার দেবাশিস রায়। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস। ইমতিয়াজ, আপনি জানেন যে আসলে প্রাকৃতিক গ্যাসের নতুন করে মূল্য বাড়ানোর প্রস্তাব আজ থেকে কয়েক মাস আগেই বিএআরসি অর্থাৎ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে জমা দিয়েছিল। যে 6টি বিতরণ সংস্থা রয়েছে অর্থাৎ বিতরণ কোম্পানি যে 6টি রয়েছে, একই সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহের যে পরিস্থিতি বা উত্তোলন সঙ্গে এটার সঙ্গে যে কোম্পানিগুলো জড়িত সেই রকম 2টি কোম্পানি অর্থাৎ টোটাল 8টি কোম্পানি কিন্তু প্রস্তাব দিয়েছে আজ থেকে বেশ কয়েক মাস হয়ে গেছে। অর্থাৎ গত এপ্রিলের কথাই আমরা বলতে পারি, গত এপ্রিলে কিন্তু এই প্রস্তাবগুলি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে তারা দাখিল করেছিল এবং সেই প্রস্তাবগুলো যাচাই বাছাই এবং পর্যালোচনার শেষে আপনারা জানেন যে এই প্রস্তাবগুলো নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন একটি গণশুনানির আয়োজন করে এবং সেই গণশুনানিতে প্রস্তাবকারী কোম্পানি এবং যারা ভোক্তা পর্যায়ে রয়েছেন, ভোক্তা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ এবং সাথে সাথে এই গ্যাস সেক্টরের সঙ্গে যারা জড়িত আছেন তারা তাদের উপস্থিতিতেই এই গণশুনানি অনুষ্ঠিত হয় এবং সেই গণশুনানি কিন্তু আজকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে শুরু হয়েছে আজ প্রথম দিনের মতো। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে পারি যে এই গণশুনানি কিছুক্ষণ পূর্বে শুরু হয়েছে এবং আজকে এখানে গণশুনানি চলছে কোনো বিতরণ কোম্পানি নয়, আজকে গ্যাস সঞ্চালন কোম্পানি যেটি রয়েছে বিশেষ করে বিভিন্ন জেলায় বা
একদম গ্যাস ফিল্ড থেকে গ্রাহকের ঘর পর্যন্ত বা ইন্ডাস্ট্রি পর্যন্ত গ্যাসটি পৌঁছে দিতে যে কোম্পানিগুলো কাজ করে সেই কোম্পানিটি আজকে শুনানিতে অংশ নিয়েছে এবং সেই কোম্পানিটার নাম আমরা বলতে পারি যে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড GTCL। এই সঞ্চালন কোম্পানিটি আজ তাদের প্রস্তাব এখানে তুলে ধরছে। ঠিক এই মুহূর্তে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের যারা এখানে উপস্থিত রয়েছেন তারা তাদের বিভিন্ন যুক্তি, তাদের যে সঞ্চালন ব্যয় যে বাড়ানোর যুক্তিগুলো সেখানে উপস্থাপন করছেন এবং এখানে BERCর দুজন সদস্য এবং চেয়ারম্যান সেগুলি শুনানি করছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন মূলত যে কাজটি করে থাকে যে এই প্রস্তাবগুলি যাচাই বাছাই করে থাকে এবং প্রস্তাবগুলি আদ্যপান্ত বিবেচনা করে প্রস্তাবগুলির যৌক্তিকতা বিবেচনা করে তারা কিন্তু একটি সিদ্ধান্ত দেবেন, যে সিদ্ধান্তটি পরবর্তীতে দাম বাড়ানো অথবা কমানো পুনর্নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করবে। পাশাপাশি আপনাদেরকে জানাতে পারি যে আমরা ঠিক গত 1 বছর এখনো পূর্ণ হয়নি, তার মধ্যেই কিন্তু আবারও নতুন করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে কিন্তু সব খাতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছিল, এমনটি আমরা দেখেছি। ঠিক একই সঙ্গে সঙ্গে এবারও গ্যাস মোটামুটি যে 8টি সেক্টরে গ্যাস ব্যবহার করা হয়, আবাসিক, শিল্প, চা বাগান, ক্যাপটিভ বিদ্যুৎ, ঠিক এই সবগুলি খাতে কিন্তু এবার গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাব সবগুলি খাত থেকেই সেই প্রস্তাব এসছে এবং আশা করা যাচ্ছে যে সবগুলি খাতেই এবারের গ্যাসের দাম নিয়ে পর্যালোচনা হবে এবং পর্যালোচনার শেষে শুনানি শেষে এই শুনানি চলবে 18 আগস্ট পর্যন্ত। এই 18 আগস্টের শুনানির পরে কিন্তু 90 দিনের মধ্যে যে বিধিবিধান রয়েছে সেই 90 দিনের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন একটি সিদ্ধান্তের মাধ্যমে সেটি জানিয়ে দেবে যে কোন খাতে কত টাকা পর্যন্ত গ্যাস বাড়ছে, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। ঠিক এই মুহূর্তে আপনাদেরকে আমি বলতে পারি যে আসলে এবারে বিভিন্ন কোম্পানিগুলোর পক্ষ থেকে যে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে সেই প্রস্তাবটি যদি একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে আমি তুলে ধরি, সেটি এমন দাঁড়ায় যে গৃহস্থালিতে যে মিটার পদ্ধতিতে যে গ্যাস সরবরাহ করা হয় সেই গ্যাসের বর্তমান মূল্য 7 টাকা 16 পয়সা, সেটিকে প্রস্তাব করা হয়েছে 16 টাকা 80 পয়সা। অর্থাৎ এখানে শতাংশের হিসাবে বললে বলা যায় যে এখানে 140% পর্যন্ত দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আমরা যদি বলি যে 1 চুলা এবং 2 চুলার যে নির্ধারিত গ্যাসের সংযোগ রয়েছে সেই সংযোগ কিন্তু এখন 1 চুলা 600 টাকা, যেটার বৃদ্ধি করে মূল্য প্রস্তাব করা হয়েছে 1000 টাকা, অর্থাৎ 83% 1 চুলার ক্ষেত্রে বৃদ্ধি করার প্রস্তাব এখানে BERCতে রাখা হয়েছে এবং 2 চুলা 650 টাকার পরিবর্তে কিন্তু 1200 টাকা অর্থাৎ 85% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আপনাদেরকে যদি বলি যে শিল্প প্রতিষ্ঠানগুলোতে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য যে ক্যাপটিভ বিদ্যুৎ ব্যবহার বলা হয়, সেই ক্যাপটিভ বিদ্যুতে যে গ্যাস ব্যবহার করা হয় প্রতি ঘনমিটারে 8 টাকা 36 পয়সার স্থলে সেখানে বলা হচ্ছে যে 19 টাকা 26 পয়সা প্রস্তাব করা হয়েছে, যেটি শতাংশের হিসেবে 150%। পাশাপাশি আপনাদেরকে যদি জানাই যে সার শিল্পে বিশেষ করে সার কারখানাগুলোতে যে গ্যাস সরবরাহ করা হয় সেই গ্যাস প্রতি ঘনমিটার 2 টাকা 58 পয়সা আগে থাকে নির্ধারিত থাকলেও সেটি প্রস্তাব করা হয়েছে 4 টাকা 47 পয়সা, অর্থাৎ 71% সেখানেও বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এবং পাশাপাশি শিল্প, চা বাগান, বাণিজ্যিক, CNG সহ সবগুলি খাতেই কিন্তু গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এবং আপনাদেরকে যদি জানাই তাহলে 2009 সালে কিন্তু মহাজোট সরকার ক্ষমতায় আসার পরে প্রথমবারের মতো সেপ্টেম্বর মাসে গ্যাসের দাম বেড়েছিল এবং গত বছরও গ্যাসের দাম বেড়েছিল। তো এই মুহূর্তে এবারের যে প্রস্তাবগুলি রয়েছে সেই প্রস্তাবগুলির শুনানি চলছে। আজকে ট্রান্সমিশন কোম্পানি অর্থাৎ সঞ্চালন কোম্পানির এখানে প্রস্তাবগুলো উত্থাপন করা হচ্ছে। একে একে পর্যায়ক্রমে 18 আগস্ট পর্যন্ত সবগুলি বিতরণ সংস্থার পক্ষ থেকেই এই গ্যাসের দাম বিশেষ করে দাম বৃদ্ধির যে প্রস্তাবগুলি সেগুলি এখানে শুনানিতে উঠে আসবে এবং শুনানি শেষে 90 দিনের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে গ্যাসের নতুন মূল্যহারের। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। ইমতিয়াজ। গ্যাসের দাম বৃদ্ধির উপর আজ থেকে শুরু হয়েছে গণশুনানি। রাজধানীর কারণ বাজার থেকে সেই খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়। চলে যাচ্ছি পরের খবরে। 2018 সালের মধ্যে বাংলাদেশ 25 লাখ টন খাদ্য ধারণ ক্ষমতার দেশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল রাজধানী একটি হোটেলে বিশ্ব ব্যাংকের অর্থায়নে খাদ্য অধিদপ্তর ও মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্প চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, খাদ্য সচিব AM বদরুদ্দোজা সহ অন্যান্যরা। এই প্রকল্পের আওতায় বাংলাদেশের দুর্যোগ প্রবণ 19টি জেলার 63টি উপজেলায় আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ করা হবে। সমাজে আরো ভালোভাবে আমরা বিশ্বের 3য়তম স্থান আমাদের খাদ্য উৎপাদনের দিক দিয়ে। আমাদের এখন দেখেন 20 লক্ষ মেট্রিক টন ধারণ ক্ষমতা আমাদের। আমরা টার্গেট নিয়েছি 25 লক্ষ মেট্রিক টন উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ 2018 সালে। এই অর্জনগুলোকে থামিয়ে দেওয়ার জন্য
বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে ক্ষুণ্ণ করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আজকে ষড়যন্ত্র, আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে আমরা এগিয়ে যাবই, কোনো ষড়যন্ত্র আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। নারীকে উপেক্ষা করে দেশের অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল ঝালকাঠিতে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক শোক সভায় তিনি কথা বলেন। এ সময় বাংলাদেশের পোশাক শিল্পের ৮০% নারী শ্রমিক বলেও উল্লেখ করেন মন্ত্রী। গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দরকার বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। গতকাল রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই কার্যালয়ে আয়োজিত বাংলাদেশের স্বাস্থ্যসেবা বিষয়ক এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। আলোচনায় অংশ নিয়ে বিষ্ণু জন্ডা বলেন, গ্রাম অঞ্চলে ভালো মানের চিকিৎসকদের চাকরি করতে অনীহার বড় কারণ স্থানীয় রাজনীতিবিদদের ক্ষমতার অপব্যবহার। এছাড়া বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে উপহার নেয়ার রেওয়াজ থেকে চিকিৎসকরা বের হয়ে এলে বর্তমান চিকিৎসা সেবার মান কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করেন তারা। এ সময় চিকিৎসা কেন্দ্রে ব্যবহৃত যন্ত্রপাতির আধুনিকায়ন করার পাশাপাশি স্বাস্থ্য সেবাকারীদেরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার বলে মত আলোচকদের। কর্পোরেট প্রতিষ্ঠানের বৈচিত্র্যময় কার্যক্রম নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক দ্য কর্পোরেট। গতকাল রাজধানী একটি বেসরকারি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ধারাবাহিক নাটকটি প্রতি শনি, রবি ও সোমবার দেশ টিভিতে প্রচার করা হবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলবি আহমেদ, আর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, প্রভা, হিল্লোল, মৌটুসী বিশ্বাস, তুষার আহমেদ সহ আরো অনেকে। বাংলাদেশ অ্যাডহেসিভ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানী একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাওয়ার্ড এবং রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাওয়া অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি টিকে চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে গেছেন জ্বালানি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামে যে বাংলাদেশের একমাত্র তেল পরিশোধন যে প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি, সেখানে আমি দাঁড়িয়ে আছি। তো কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বিদ্যুৎ খনিজ সম্পদ মন্ত্রণালয় ও স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম তিনি তার গাড়ি বহর নিয়ে এখানে ঢুকেছেন। মূলত তিনি এই ইস্টার্ন রিফাইনারি এখানে এটি পরিদর্শন করবেন এবং হয়তো পরিদর্শনের পর হয়তো কিছু তিনি সুপারিশ করতে পারেন। তো এই ইস্টার্ন রিফাইনারিটি কিন্তু এটি বাংলাদেশের একমাত্র তেল পরিশোধন প্রতিষ্ঠান। এখানে শুধু এটাই, আর এখানে প্রতি বছরই কিন্তু প্রায় ১৫ লাখ টন এখানে তেল এখান থেকে বের হয়। প্রায় ১৬ ধরনের বিভিন্ন ধরনের তেল এখানে বের হয়। মূলত এখানে বিদেশ থেকে বা চট্টগ্রাম বন্দর দিয়ে যে পণ্য যে অপরিশোধিত যে তেলগুলো আনা হয়, সেই তেলগুলো কিন্তু এখানে পরিশোধন করা হয় এবং এখান থেকে সেই তেলগুলো পরিশোধন করে যেই বিপণন যে সংস্থাগুলো রয়েছে, মেঘনা পেট্রোলিয়াম, তারপর যমুনা সহ যেই বিপণন সংস্থাগুলো রয়েছে, তাদের মাধ্যমে কিন্তু দেশের বিভিন্ন স্থানে এই তেলগুলো ছড়িয়ে দেওয়া হয়। তো তিনি কিছুক্ষণ পরে মিডিয়ার সাথে হয়তো কথা বলবেন, তখন হয়তো আসলে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন এবং তারা কি বলছেন সেই বিষয়টা হয়তো কিছুক্ষণ পরে আমরা হয়তো জানাতে পারবো। ইমতিয়াজ, চট্টগ্রামের পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে গেছেন জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। আর সেই খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম।
চলে যাচ্ছি পরের খবরে। প্রকৃতির ভূস্বর্গ খ্যাত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অব্যাহত সহিংসতায় ভেঙে পড়েছে রাজ্যের পর্যটন খাত। টানা কারফিউ আর বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভের জেরে প্রায় বন্ধ হয়ে গেছে পর্যটকদের আনাগোনা। আর এতে আর্থিক সংকটে পড়েছেন পর্যটন সংস্থা ও শিল্প সংশ্লিষ্টরা। গেল জুলাই মাসের শুরুতে নিরাপত্তা বাহিনীর গুলিতে সশস্ত্র সংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অস্থির হয়ে উঠেছে এই অঞ্চলটি। উপমহাদেশে ভ্রমণের অন্যতম সেরা স্থান জম্মু কাশ্মীর। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে পর্যটকদের কাছে আদর্শ জায়গা এটি। জম্মু কাশ্মীর উপত্যকা ও লাদাখ অঞ্চল নিয়ে গঠিত এই রাজ্য ছবির মতো সুন্দর। উপত্যকা, তুষার আবৃত পর্বতচূড়া, পাহাড়ি ঝর্ণা, নির্মল হ্রদ, বিশাল বৃক্ষ আর দোদুল্যমান পুষ্পরাজির সৌন্দর্য বর্ণনাতীত। সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য নিরাপত্তার ঝুঁকি সত্ত্বেও প্রকৃতিপ্রেমীদের ভিড় লেগেই থাকে এখানে। তবে গত এক মাসে পাল্টে গেছে ভূস্বর্গের দৃশ্য। বিচ্ছিন্নতাবাদীদের পোস্টার বয় হয়ে ওঠা হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানির নিহতের এক মাস হতে চললেও এখনো থমথমে গোটা উপত্যকা। বলবৎ আছে কারফিউ, বন্ধ দোকানপাট ও যান চলাচল। গোটা উপত্যকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। চলছে বিচ্ছিন্নতাবাদীদের ডাকা টানা ধর্মঘটক। এতে মাঝে মাঝে জ্বলে ওঠে বিদ্রোহের আগুন। রাজনৈতিক অস্থিরতার কারণে কাশ্মীরের পর্যটন শিল্পে টানাপোড়েন নতুন ঘটনা না হলেও এবারের পরিস্থিতি বেশ ভয়াবহ। দীর্ঘমেয়াদে পর্যটক শূন্য থাকায় আর্থিক সংকটে এই শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমার এই ছোট্ট গাড়িতে করে পর্যটকদের জন্য ফল জাতীয় খাবার কাশ্মীরে পৌঁছানো হতো। গাড়ি ভাড়ার আয় দিয়ে জীবন চলে আমার। এখন এতে চরম মন্দা দেখা দিয়েছে। পর্যটকরা ভ্রমণের শিডিউল বাতিল করেছেন। এক মাস ধরে ট্রাভেল এজেন্ট আর গাড়ি চালকরা অলস সময় কাটাচ্ছেন। কারোই হাতে কাজ নেই। গাড়িয়াঁ বন্ধ হ্যাঁ, ড্রাইভারোं की जो কাশ্মীর সংকটের শিকড় অনেক গভীরে। এর সঙ্গে যুক্ত রয়েছে পাক ভারত ভূরাজনীতি ও আঞ্চলিক আধিপত্যের হিসেব নিকেশ। গেল 2 দশকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে 60,000-এরও বেশি মানুষ প্রাণ হারালেও স্থিতিশীল হয়নি অপার সৌন্দর্যের আধার এই উপত্যকা। জাহিদুর রহমান, সময় সংবাদ। আঞ্চলিক অর্থনৈতিক জোট ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন ইইউ থেকে ইরানকে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে করে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট পুতিন গণমাধ্যমকে জানিয়েছেন, ইরান ও ইইউ এর মধ্যে অবাধ বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এরই মধ্যে ইউনিয়নে যোগ দেওয়ার জন্য ইরানের কাছে প্রস্তাব দিয়েছে মস্কো। রাশিয়ার মিত্রদেশ ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হলে তা ইরানের পরমাণু কার্যক্রম বিষয়ক চুক্তি নিয়ে সৃষ্ট উত্তেজনা কমাতে সহায়তা করবে। তিনি আরও জানান, ইরান মস্কোর এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। এছাড়া একই সঙ্গে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO-তে ইরানের পূর্ণ সদস্যপদ লাভের চেষ্টাকে তিনি সমর্থন করবেন বলে জানান পুতিন। দর্শক, আরেকবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসই ওয়েবসাইটে। আমরা এখন পর্যন্ত লেনদেন পরিস্থিতি যেমনটা দেখতে পাচ্ছি, অর্থাৎ সকালবেলা প্রথম আওয়ারেই যেমনটা জানিয়েছিলাম এখনো কিন্তু তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। কারণ লেনদেন পরিস্থিতি এখনো আমরা 3টি সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়েই অব্যাহত রয়েছে এমনটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি প্রধান 3টি সূচকের মধ্যে প্রথমে যদি ডিএসই এক্স ইন্ডেক্সের অবস্থানটা জানিয়ে দেয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 1.86 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 4,579 পয়েন্টে। একই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি ডিএসই বাছাই সূচক অর্থাৎ ডিএসই এস ইন্ডেক্স এখানে 1.49 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি 1,124 পয়েন্টের মতো। একই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি ডিএসই বাছাই সূচক অর্থাৎ ডিএসই 30 ইন্ডেক্স এখানেও আমরা দেখতে পাচ্ছি 3.55 পয়েন্টের মতো বেড়েছে এবং এই সূচকটি অবস্থান করছে 1,798 পয়েন্টে। লেনদেন হওয়া এখন পর্যন্ত টাকার অঙ্কে আমরা দেখতে পাচ্ছি 120 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং এই শেয়ার লেনদেনের মধ্যে এখন পর্যন্ত দর বাড়ার তালিকায় রয়েছে 115টি প্রতিষ্ঠান, দর কমেছে 114টি এবং দর অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 68টি প্রতিষ্ঠানের। টপ 20 শেয়ারের তালিকাটা যদি আমি আরেকবার দেখে নেই, তাহলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি দর বাড়ার তালিকায় যে প্রধান 20টি সূচক রয়েছে সেখানে প্রথমেই অবস্থান করছে লাফার্জ সুরমা লিমিটেড, অর্থাৎ প্রথম আমরা যেমনটা দেখতে পেয়েছি সেরকমই অবস্থান
অবস্থান করছে, অর্থাৎ লাফার্জ সুরমা লিমিটেড কিন্তু তার 1 নম্বর অবস্থান এখনো ধরে রেখেছে এবং এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ 79 টাকায় লেনদেন হচ্ছে এবং সর্বনিম্ন 76 টাকা 50 পয়সায় প্রতিষ্ঠানটির লেনদেন হচ্ছে। যদিও প্রতিষ্ঠানটি গতকাল লেনদেন হয়েছিল 76 টাকা 30 পয়সা, অর্থাৎ গতকালের তুলনায় কিন্তু আজকের এই প্রতিষ্ঠানটির দর বেড়েছে। তিতাস গ্যাস রয়েছে তালিকার 2 নম্বরে, প্রতিষ্ঠানটি সর্বশেষ লেনদেন 52 টাকা 20 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন 52 টাকা 90 পয়সা। যদিও প্রতিষ্ঠানটি 51 টাকা 80 পয়সায় সর্বনিম্ন লেনদেন নিয়ে তালিকার 2 নম্বরে অবস্থান করছে। তালিকার 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে সিভিও পেট্রো রিফাইনারি লিমিটেড। এই প্রতিষ্ঠানটি 254 টাকা 10 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 256 টাকায় সর্বোচ্চ লেনদেন এবং 238 টাকা 80 পয়সায় এখন পর্যন্ত আমরা সর্বনিম্ন লেনদেন দেখতে পাচ্ছি। বেক্সিমকো ফার্মা রয়েছে তালিকার 4 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 87 টাকা 50 পয়সায় সর্বশেষ লেনদেন এবং এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 87 টাকা 80 পয়সা, 86 টাকা 80 পয়সা সর্বনিম্ন দর রয়েছে এই প্রতিষ্ঠানটির। তালিকার 4 নম্বরে বেক্সিমকো ফার্মা আমরা জানিয়ে দিলাম। তালিকার 5 নম্বরে রয়েছে বিএসসি। প্রতিষ্ঠানটি 427 টাকা 70 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 431 টাকায় কিন্তু এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে। যদিও প্রতিষ্ঠানটির সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 416 টাকায় লেনদেন হচ্ছে। মোবিল যমুনা বিডি রয়েছে তালিকার 6 নম্বরে। এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 108 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে এবং সর্বনিম্ন দর এখন পর্যন্ত 107 টাকা 60 পয়সায় হলেও 108 টাকা 80 পয়সা কিন্তু এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দরে আমরা দেখতে পাচ্ছি। তালিকার 9 নম্বরে 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল টিউবস। এই প্রতিষ্ঠানটি 114 টাকা 50 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 115 টাকা কিন্তু সর্বোচ্চ দর এবং 108 টাকা 20 পয়সায় সর্বনিম্ন দরে প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। অ্যাটলাস ব্যাংকস রয়েছে তালিকার 9 নম্বরে 128 টাকা 50 পয়সায় সর্বশেষ লেনদেন নিয়ে এই প্রতিষ্ঠানটি 129 টাকা সর্বোচ্চ দর এবং 122 টাকা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। একমি ল্যাব রয়েছে তালিকার 10 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 112 টাকায় সর্বশেষ লেনদেন এবং 113 টাকা 40 পয়সায় এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর এবং 112 টাকা 30 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। কাশিম ডাইসেল রয়েছে তালিকার 11 নম্বরে। প্রতিষ্ঠানটি 85 টাকা 40 পয়সায় এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ লেনদেন এবং 85 টাকা 40 পয়সায় সর্বোচ্চ দর এবং 83 টাকা 60 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। তালিকার 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ই কেবলস রয়েছে 183 টাকা 50 পয়সায় দর নিয়ে। এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 185 টাকায় সর্বশেষ লেনদেন এবং 179 টাকা সর্বশেষ এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের এখন পর্যন্ত লেনদেন পরিস্থিতি ছিল এরকম। আবার জানিয়ে দিচ্ছি ঢাকা এ সময় বাণিজ্যের শিরোনামগুলি। কার্যক্রম বন্ধে এখনো নোটিশ পায়নি সিটিসেল, দ্রুত বকেয়া পরিশোধের কথা জানালো প্রতিষ্ঠানটি। সাড়া না পেয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলছে বিটিআরসি। এবার বর্ষা মৌসুমে অপরিকল্পিত খনন ও কাজের ধীর গতিতে চরম ভোগান্তিতে নগরবাসী, জবাবদিহিতা বিড়ম্বনা কমাবে মত নগরবিদদের। নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের অভ্যন্তরে বছরের 9 মাসই জলাবদ্ধতা, ছোট বড় খালের দখল বাণিজ্য এ দুর্ভোগের অভিযোগ স্থানীয়দের। এবং বন্যার পর এবার ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনের শিকার গাইবান্ধার বানভাসী মানুষ, আশ্রয়হীন শত শত পরিবার। কাজ শুরু করতে নির্দেশের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।